মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এরপর ফাদিককে চিৎকার দিয়ে বললো, এই ফাদিক, এদিকে এসো। আস্তে ফাতি, সবাই তোমার কথা শুনবে। শুনলেও সমস্যা নেই। কিভাবে নেচেছিল মনে আছে? মেয়েরা বসে আছে কেন এভাবে সবাই একসাথে? ওঠো ওঠো। খেয়াল করেছো এরপর মেতেকে এক কোনায় নিয়ে চলে গেল, ওনার নাম থেকে শুরু করে ওনার পুরো বক্সের সবার নাম বললো, আর মেতেকে দেখলাম এইভাবে তাকিয়ে আছে। শুনেছি উনি নাকি ডিজে বুথেও গিয়েছিলেন। হ্যাঁ, কেন ওখানে তুমি দেখোনি? না, আমি ওনার পেছন পেছন ডিজে বুথে গিয়ে বললাম, আইফের খালা এখানে কি করছেন? বললো ওনার পছন্দের গায়িকার গান শুনতে চাইছেন, মেতেকে দিয়ে নাকি অনুরোধ পাঠিয়েছেন। এরপর একজন গায়িকার সাথে দেখলাম বন্ধুর মতো খোশ গল্প করছে আর খাচ্ছে। কিন্তু বারের পার্টিতে আরবি গান কেন ছিল? সত্যি মজা পেলাম, হাসতে হাসতে এখন পেট ব্যথা করছে। ভাবছি আমার আগের সময়গুলো কিভাবে কাটতো জেনেব। আমি জানি না আমি তখন কি করতাম। সামারকে ছাড়া বাঁচবো না, আমি সামারকে ছাড়া বাঁচবো আচ্ছা, না। আমার সাথে দুষ্টুমি হচ্ছে। সামারকে ছাড়া আমি বাঁচবো না, তাই না? ওর কথা মুখেও আনবে না। সত্যি বলছি, আজ অনেকদিন পর কোনো পার্টিতে গিয়ে সবার সাথে এত আনন্দ করেছি সত্যি। সত্যি হাসতে হাসতে আমার চোয়াল ব্যথা করছে। আর মজার ব্যাপার, যে ড্রেসটা পরেছে জানি না আইফের খালা এমন ড্রেস কোথায় পেয়েছে। আর সবচেয়ে মজার, ফাতি ফাতি ঘুমিয়ে গেছো? ফাতি ওঠো, সেলিম কাঁদছে, শুনছো? সেলিমের কথা শুনেও ওঠোনি, এর মানে ঘুমিয়েছো, একেবারে গভীর ঘুমে ডুবে গেছো। ফাতি, কথা শুনতে পাচ্ছ? পানি আনতে ভুলে গেছি। জানি না সমস্ত নোংরা কাজগুলো কেন আমার ঘাড়ে এসেই পড়ে। সবাই নিজেদের কাজগুলো দায়িত্ব নিয়ে করলে এটা করতে হতো না। যে কথাগুলো শুনেছি তার নাই বললাম, এমন হলো কেন? আরো গভীর গর্ত করেনি কেন? আমি কিভাবে বলবো করা হয়নি কেন? এত কিছু জানা থাকলে দাঁড়িয়ে থেকে করাননি কেন? অযথা একই কাজ দুবার করতে হচ্ছে, তারপরে এই রাতের বেলা। ওর সাথে কে? এত রাতে ওরা কি করছে? শোনো রেসিম, ভালোভাবে ঢেকে দাও যেন দুর্গন্ধ বের না হয়। আরো মাটি দাও রেসিম, নয়তো কুকুর বিড়াল আবারও খুঁড়ে বের করে ফেলবে। এরপর আবার একটা ঝামেলা বের হবে আর আমাকে এর জন্য দায়ী করা হবে। আবারও মাটি চাপা দিতে হবে। একই কাজ, জায়গাটা সমান করে দাও।
একদম মিশিয়ে দাও। দুর্গন্ধ মানে? সেলিন, সেলিন ওঠো। সেলিন ওঠো। ভাবি আমি ঘুমোচ্ছি। সেলিন একটু বাইরে এসো প্লিজ। মুস্তাফা মনে হয় বাগানে লাশ মাটি চাপা দিচ্ছে। কি বললে তুমি? মুস্তাফা মালিকের সাথে নিয়ে লাশ মাটি চাপা দিচ্ছে। গাছ হবে, গাছের চারা। ওরা হয়তো গাছের চারা লাগাচ্ছে, ভুল ভাবছো। এত রাতে গাছ লাগাবে কেন সেলিন? শোনো, ওরা কাজটা গোপন ভাবে করছে। বলছে দুর্গন্ধ যেন বের না হয়। ভালোভাবে মাটি চাপা দাও, জায়গাটা মিশিয়ে দাও। ওঠো সেলিন। এখন কি করবে? আমার সাথে এসো, সোয়েটার নিয়ে এসো, বাইরে খুব ঠান্ডা। ভাবি একটু দাঁড়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি। উফ, কি হচ্ছে এত রাতে? উফ, এত রাতে যেতে হচ্ছে। মাটিগুলো সমান করে দাও। এই যে এখানে, এই জায়গাটা যেন বোঝা না যায়। তোমাকে এটাই বলেছিলাম। মাটি চাপা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছে। আল্লাহ, ভুল দেখছি না তো? হ্যাঁ হয়ে গেছে। তোমাকে এত রাতে বিরক্ত করলাম। কাজটা আমি করলে হয়তো সকাল হয়ে যেত। ঠিক হয়েছে, তুমি এবার চলে যেতে পারো। ঠিক আছে, আর বোঝা যাবে না। রাখো, সকালে নিয়ে যেও। হ্যাঁ চলে গেছে। এসো সেলিন। ভাবি কি? চলো না আমরা ভাইয়াকেও এখানে নিয়ে আসি। সম্ভব না সেলিন। কেন? কারণ মুস্তাফা ফাতির অনুমতি ছাড়া এত বড় কাজ কখনো করবে না। আর ফাতিকে এখন এখানে নিয়ে এলে আমরা কিছুই জানতে পারবো না। চলো। দুঃখিত। দাঁড়াও। ভাবি, আমি লাশ খুবই ভয় পাই। আমিও, কিন্তু আমাদের এটা খুঁড়তেই হবে সেলিন। আমরা কেন করব? ওদেরকেই ডেকে এনে আবার খুঁড়তে বলি। কি বলছো সেলিন? হতে পারে এটা আরতানের লাশ। এসব কি বলছো? কিছুই করার নেই, খুঁড়তে হবে। চলো সেলিন। ও উফ, ভাবি খুবই বিশ্রী গন্ধ। হ্যাঁ অনেক। তবে যেটা ভাবছি সেটা যেন না হয়। এখানে নিশ্চয়ই কিছু একটা আছে সেলিন। চলো আমরা শুরু করি। আমি এদিক দিয়ে, তুমি ওদিক দিয়ে। হ্যাঁ চলো এবার শুরু করা যাক। উফ, না ভাবি, এই কাজ করতে পারবো না আমি। সেলিন বোকামি করো না, কাজটা করতেই হবে। নাক ঢেকে রেখে মুখ দিয়ে শ্বাস নাও। কি বাজে গন্ধ, পাচ্ছি না। ওখানে থামো। তোমরা এখানে কি করছো? আমরা মুস্তাফা। একটু আগে তুমি এখানে কি করছিলে বলো? আগে আমি প্রশ্ন করেছি, আপনারা এখানে কি করছেন? মুস্তাফা, তুমি এখানে কিছু একটা মাটি চাপা দিয়েছো। কি চাপা দিয়েছো বলো আমাকে। ম্যাডাম, আগে আমি জানতে চাই আপনারা কি করছেন। আরে থামো, তাতে তোমার কি? তুমি কেন হরর মুভির মতো মুখের উপর টর্চ লাইট ধরে রেখেছো? আলোর জন্য তাকাতে পারছি না আমি। আপনারা যেন ভয় না পান তাই লাইট ধরে রেখেছি। কি হচ্ছে এখানে? দেখো কে এসেছে। আর হলো না। কি করছো? ফাতি স্যার, আমিও জিজ্ঞেস করেছি, কিন্তু জেইনাব আর সেলিম ম্যাডাম আমাকে কিছুই বলছেন না। মুস্তাফা, তুমি এখানে কিছু একটা মাটি চাপা দিয়েছো। ফাতি, একদানকে মেরে তোমরা এখানে মাটির নিচে পুঁতে রেখেছো না? জেনেব, ওকে কেন আমাদের বাগানে পুঁতে রাখবো বলো? কেন? তুমি স্বীকার করো যে ওকে মেরে ফেলেছো। কি আজে বাজে কথা বলছো? আচ্ছা, তাহলে এখানে কি? কার কবর এটা? এটা কবর না ম্যাডাম, অর্গানিক সার, মানে পশুর বিষ্ঠা। হ্যাঁ সেটাই। এটাই সত্যি। বাগানের জন্য নতুন চারা এনেছি, তাই অর্গানিক সারও এনেছি, কিন্তু দুর্গন্ধের কারণে মালিকে পুঁতে রাখতে বলেছি। এক মিনিট, আমাদের বাগানের মালি আছে? আছে।
রোস্তেম ভাই, রাসিম রাসিম রোস্তেম ভাইয়ের কি হয়েছে? উনি আর বেঁচে নেই। আল্লাহ জান্নাতবাসী করুক। আচ্ছা এবার বলো, এরতানকে কি করেছো? মধ্যরাতে এরতানের ব্যাপারে এসব কেন জানতে চাইছো? কারণ আমার ধারণা তোমরা ওকে মেরে ফেলেছো, আর এই কারণে তুমিও বিপদে পড়বে ফাতি। কি শুরু করেছো জেনেব? তুমি একদম চিন্তা করো না, এরতানের পার্ট শেষ। ওর ব্যাপারে কখনো আলোচনা হবে না, এখানেই সব শেষ। বিশ্বাস করি না, তোমরা মিথ্যে বলছো। মুস্তাফা, তোমার হাতে কি হয়েছে? হাত ভেঙে গেছে। ভেঙে গেছে? কবে ভেঙেছে? কিভাবে ভেঙেছে? কি হয়েছিল? ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছি। ওয়াশরুমে পা পিছলে? সত্যি এত চমৎকার মিথ্যে কথা আমি এর আগে কখনো শুনিনি। তুমি মুস্তাফাকে প্রশ্ন করতে থাকো, আমি ঘুমোতে যাই। ঘুমিয়ে গেছে, এখন ঘরে যাই। শুভরাত্রি। ফাতি, দেখো ভাবি, শার্ট ছিল, অন্য কিছু না। আমিও আর থাকতে পারছি না, আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। ভাইয়া একা যেও না। কিছু মনে করবেন না, আমিও তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যাও মুস্তাফা, তোমরা যাও, আমি একাই ঘুরে দেখবো। বমি চলে আসছে, হতেও তো পারে। এখানে আসলে বিষ্ঠা ছাড়া কিছুই নেই, হয়তো কষ্ট করারও দরকার নেই। আহা, গুনায় তুমি দেখতে পাচ্ছ না সেলিম ঘুমোচ্ছে? দেখছি তো হাজির খালা। তাহলে কেন এখানে মেশিনটা চালিয়ে শব্দ করছো? তোমাকে আর কতবার বলতে হবে সেলিম ঘুমানোর সময় এ ঘরে কোনো শব্দ করবে না। খালা দেখতেই তো পাচ্ছেন মেশিনে তেমন শব্দ হচ্ছে না। তাছাড়া আমার কাজের ব্যাপারে তো জানেনি, এখন ছাড়া আর সময় নেই। আমি তোমাকে থামতে বলেছি গুনায়, থামো তুমি, বন্ধ করো এসব এখনই। আপনার পাটা একটু উপরে তুলুন তো হাজির খালা। হয়ে গেছে। তোমার কাছে যত নতুন ধরনের কাণ্ড কারখানা দেখা যায়। আর কোথায় দেখেছো একজন মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে ঘর পরিষ্কার করতে? আচ্ছা, সেলিমের অ্যালার্জি সমস্যা হলে জেনিব ম্যাডামকে আমার কথা বলবেন, আমিও আপনার দোষ দিয়ে দেব। জলদি গুনায় এগুলো নিয়ে যাও, আর এখনই সবাই টেবিলে চলে আসবে। নাস্তা কখন তৈরি করবে? জেনিব ম্যাডাম নাস্তা তৈরি করছেন। কি গভীর ভাবে ঘুমোচ্ছে। জেনেব, কি করছো? সকালের নাস্তার জন্য বোরেক বানাচ্ছি, দুপুরের খাবারও আমিই বানাবো। তুমি যেন আর বলতে না পারো যে তোমাকে কখনো ডিম ভাজতেও দেখিনি, তাই এগুলো বানাচ্ছি। না, আমি বলবো না। কেন বলবো বলো? দেখতেই তো পাচ্ছি তুমি রান্না করছো। খুব সুন্দর ঘ্রাণ আসছে। কিন্তু বোরেক তো এখনো ওভেনেই দেইনি। বোরেক না, তুমি। আজ রাতের জন্য স্পেশাল কি হবে শুনি? শোনো, প্রতি রাতে এসব হলে চলবে না। কখনোই তো হয়নি। তোমার কি কাল রাতের কথা কিছুই মনে নেই? না, কি হয়েছে? বলতেও লজ্জা লাগছে ফাতি। জেনেব, কি হয়েছে? কি বলতে চাইছো? হ্যাঁ, আমরা গল্প করেছি, অনেক হাসাহাসি করেছি, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। তুমি ক্লান্ত ছিলে বলে মনে নেই, যাই হোক বাদ দাও। মানে কি? কি হয়েছিল? আমি কি করেছি? বললাম তো বাদ দাও, আমি এই ব্যাপারে আল্লাহ, তোমার আমাকে সাথে আর ধৈর্য একটা দাও। কথাও সত্যি বলতে কি আমি চাই কিছু না। করেছি? এই প্রসঙ্গ বাদ দাও, আর একটা কথাও বলো না। আমি গভীরভাবে ঘুমিয়েছি, আমার কিছুই মনে নেই। ঘুমের ঘরেই সব হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার চলো। এখন সম্ভব না ফাতি, আমি নাস্তার জন্য বোরেক বানাচ্ছি, প্লিজ আমাকে বিরক্ত করো আসলে না। তখন আমার হুঁশ ছিল না। চলো আবার চলো। বললাম তো ফাতি, কাজ করছি। জেনেব, বোঝার চেষ্টা করো। গতকাল রাতের কথা কিছুই মনে পড়ছে না। হঠাৎ করে কি হয়ে গেল? কেন মনে পড়ছে না? গুড মর্নিং মুস্তাফা। ম্যাডাম, আপনাকে গুড মর্নিং। তুমি এত সকালে? কি ব্যাপার? কি? আপনি ঠিক আছেন স্যার? না, ঠিক নেই। বলো। স্যার প্লিজ একটু বাইরে আসুন। আচ্ছা, আমি আসছি। জেনেব, আমার কোনো কিছুই মনে হয়েছে নেই। ফাতি, থামো, আমি আর সবকিছু কথা ভুলে বলো না। গেছি। এই ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না। জেনেব, শোনো, বলছি
আজকেও হবে, ঠিক আছে? পাগল একটা, বিশ্বাস করে ফেললো। বলো মুস্তাফা, বলো এবার কাকে সন্দেহ করেছো? জেনেব ম্যাডাম। তোমার মাথা ঠিক আছে? স্যার, ওনার কাজকর্ম সন্দেহজনক। নয়তো কাল রাতে বাগান খুঁড়তে গিয়েছিল কেন? কৌতূহল থেকে খুঁড়ছিল। না, উনি কৌতূহল থেকে বাগান খোঁড়েননি। আমাদের সবাইকে উনিই মেসেজ পাঠিয়েছেন। এর কারণ হলো উনি চাইছেন আমরা যেন ভয়ে আতঙ্কিত হয়ে পুরো ঘটনাটা স্বীকার করে নেই। সত্যি? হ্যাঁ। আচ্ছা, জেনেব এই ছবিগুলো কোথায় পাবে মুস্তাফা? হ্যাঁ, এই ব্যাপারটা এখনো বুঝতে পারিনি, তবে আজকাল ফটোশপে এডিট করে সব ছবি বানানো যায় স্যার। কি বলছো? ছবি বানানো যায় মানে কি? আমরা সবাই ওই ছবিতে আছি। হ্যাঁ, বললাম তো এই ব্যাপারে এখনো ক্লিয়ার হতে পারিনি, তবে খুব শীঘ্রই বের করবো ভাতি স্যার। দ্রুত চেষ্টা করো মুস্তাফা, নয়তো বিপদ হবে। হ্যাঁ বল মেতে। হ্যাঁ ফাতি, কোথায় তুই? কোথায় থাকবো আর? এত সকালে বাসায় আছে, আর কোথায় থাকবো? আচ্ছা, তোর কি রাতে ঘুম হয়নি? হ্যাঁ হ্যাঁ হয়েছে মেতে, ভালো ঘুম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা জানতে ফোন করিনি, অন্য একটা ব্যাপারে ফোন করেছি। তোর সাথে কথা আছে। আমি একটা এসএমএস পেয়েছি, আর এসএমএস এ দেখলাম যে কি দেখেছিস তুই? ওই দিন রাতের। হ্যাঁ, মুস্তাফা মেতে ওই ছবি পেয়েছে। এই এসএমএস তুইও পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমিও এসএমএসটা পেয়েছি, মানে আমরা সবাই পেয়েছি। মুস্তাফা, ওরহান, আমি। কিন্তু এই এসএমএসটা পাঠিয়েছে কে? শোন, আমি এতক্ষণ আইপি অ্যাড্রেস সার্চ করছিলাম, উস্কুদারের একটা ইন্টারনেট ক্যাফে দেখালো। ইন্টারনেট ক্যাফে মানে? হ্যাঁ শোন ফাতি, তোকে বুঝিয়ে বলছি। আমি আজকে ওই ক্যাফেতে যাব, ঠিক আছে? এসএমএস এর তারিখ আর সময়টা জেনে নেব। এরপর ক্যাফের মালিকের সাথে কথা বলে সিসিটিভি দেখে ওই লোককেও খুঁজে পাবো। ও কত স্মার্ট দেখেছো মুস্তাফা? আইপি অ্যাড্রেস সার্চ করে ক্যাফের ঠিকানা বের করেছে, তারিখ আর সময়টা জেনে লোকটাকেও খুঁজে বের করবে। জেনেব মাটি খুঁড়েছে বলে তোমার মতো কাউকে সন্দেহ করে। জেনেব মাটি খুঁড়েছে? না না, এটা আসলে তেমন কিছু না। আচ্ছা মেতে, তুই তাহলে ওই ক্যাফেতে যা, সবকিছু জেনে ফোন করবি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, পরে কথা হবে। তোমাকে বিদেশি টিভি সিরিজ দেখতে আমি নিষেধ করেছিলাম মুস্তাফা। আমার কি দোষ? আমিও চেষ্টা করেছি, আমার কৌশলটা অন্যরকম ছিল। আশ্চর্য ব্যাপার, আল্লাহ। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মুকাদ্দেস? আম্মা এভাবে বলছেন কেন? আপনার কথায় আমি কিন্তু আরো বেশি কষ্ট পাচ্ছি। আপনার ছেলে কয়েকদিন আগেও এই হুইল চেয়ারে বসেই দিনের পর দিন সারা ঘর ঘুরে বেরিয়েছে, আর আমার তো এখনো 24 ঘন্টাও পার হয়নি। এতেই বিরক্ত হয়ে গেলেন? এটা ঠিক করছেন না। দুটো কি এক হলো মুকাদ্দেস? এসব কি বলছো? নিশ্চয়ই এক ফেহমি। তুমি তো শুধু পায়ে ব্যথা পেয়েছিলে, আর আমার পায়ের আঙ্গুলগুলোও মনে হয় ভেঙে গেছে। চলে এসেছি। শুভ সকাল। তোমাদের অপেক্ষায় ছিলাম। মম, কি হয়েছে? যাক, অবশেষে আমার ছেলের চোখে পড়েছে। মম, তোমার তেমন কিছুই হয়নি, সামান্য ব্যথা পেয়েছো। সামান্য ব্যথা পেয়েছি মানে কি? সবগুলো আঙুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কাঠির মতো ভেঙে টুকরো হয়ে গেছে। সবই ছেলের কারণে হয়েছে। ওই সোনালি চুলের ছেলেটা, সোনালি চুল সব দিক দিয়েই যে দাদার মতো হয়েছে, সবই ছেলের কারণেই হয়েছে। কে? সেলিম? হ্যাঁ, সেলিম। মুকাদ্দেস আন্টি, সেলিম একটা ছোট্ট বাচ্চা, দয়া করে ওর ওপর দোষ চাপাবেন না। আমাকে মিথ্যাবাদী বলতে চাইছো? হয়েছে, তোমরা ঝগড়া বন্ধ করো, খিদে পেয়েছে। ফাতে, তোমার কোনো সমস্যা হয়েছে? মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয়নি। না বাবা, আমি ঠিক আছি, বরং ঘুম বেশি হয়েছে বলেই খারাপ লাগছে। জেনেব ম্যাডাম, বোরেক চলে এসেছে। ওয়াও, খুব সুন্দর। এই নিন ম্যাডাম। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। আঙ্কেল, আপনাকেও দিচ্ছি। ধন্যবাদ মা। ভাবি, সত্যি খুব মজা হয়েছে। শোনো ভাবি, তোমাকে আবারও বলছি, এভাবে বসে থেকো না, রান্না করেও ইনকাম করতে পারো। মুকাদ্দেস আন্টি, আপনার প্লেটেও দেবো কিনা ভাবছি, কারণ আমার বানানো বোরেক নাও খেতে পারেন। দরকার নেই, ভালো লাগছে না। এই দাঁড়াও, ওই বড় টুকরোটা দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। দাও একটা। সত্যি খুবই সুস্বাদু হয়েছে জেনেব, ভালো বানিয়েছো। অনেক ধন্যবাদ। সত্যি অসাধারণ হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে। ফাতি, বুঝলাম না তোমার কথায় আজ এত পরিবর্তন এলো কিভাবে? কেন? তুমি তো বলো আমি ডিমও ভাজতে পারি না। শোনো জেনেব,
আমি কখনো বলিনি তুমি ডিম ভাজতে পারো না, বলেছি তোমাকে কোনোদিন ডিম ভাজতে দেখিনি। সেদিনের কেক এবং পেস্ট্রির পর আজকের বোরেকও অসাধারণ হয়েছে। আচ্ছা, তাহলে আজ রাতের খাবারও আমি বানাবো, ঠিক আছে? তুমি সত্যি বলছো? আসলে শুধু শুধু ঘরে বসে থাকবো তাই বলছিলাম। কিন্তু জেনেব, ও রান্না না হয় আগামীকাল করো, ঠিক আছে? আজ ভেবেছিলাম তুমি, আমি আর সেলিম তিনজন মিলে একটু বাইরে বের হবো। না, আমি আজ রাতে রান্না করবো, এটা আগেই প্ল্যান করে রেখেছি। সাথে আমি যাব? না সেলিম, তুমি যাবে কেন? আমাদেরকে একটু একা ঘুরতে দাও। তুমিও আসতে পারো, কারণ আমরা এখনই সবজি বাজারে যাব। না, আমি পারবো না, কারণ আমারও কিছু কাজ আছে। তোমরা দুজনেই বরং ঘুরে এসো। মনে হচ্ছে ওদের হাত থেকে রেহাই পেয়েছো। আচ্ছা বুঝলাম না, আমরা দুজন বাজারে যাব কেন? বাজারে গিয়ে কি করব? গুনাইকে পাঠিয়ে দাও, ও সব কিছু নিয়ে আসবে। কিন্তু ফাতি, রাতে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে আমি নিজে সেগুলো কিনবো পছন্দ মতো। আর গুনাইকে নেবো না, কারণ ব্যাগগুলো তুমি নিজ হাতে ধরবে। আমি এত বড় ব্যথা পেলাম, উঠে দাঁড়াতে পারছি না, সেদিকে কারো কোনো খেয়াল নেই। হায় আল্লাহ, আমি কি এই দিন দেখার জন্যই অপেক্ষা করছিলাম। ওদের মম কি করছে, কিভাবে করছে, কি খাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, কিভাবে সুস্থ হবে, সেদিকে কারো কোনো খেয়ালই নেই। একজন সারাক্ষণ স্ত্রীকে নিয়ে ব্যস্ত, স্ত্রীর পেছনেই আছেন, আর অন্যজন সারাক্ষণ বয়ফ্রেন্ড নিয়েই ব্যস্ত। আল্লাহ, তুমি কি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আমাকে পরীক্ষা করছো? এমনটাই কি প্রাপ্য ছিল? ওই সালাদটা একটু এদিকে দাও তো। সালাদ দেবো? শোনেনি। জেনেব ম্যাডাম শুধু ছবি তুলবেন কেন? জেনেব ম্যাডাম না হলে মেরিয়াম ম্যাডাম। ফাতি স্যার, আপনার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে মুস্তাফা? কি কথা? কথাটা ভালো না খারাপ বুঝতে পারছি না ফাতি স্যার। কি হয়েছে? স্যার, তখন আপনার কথায় কিছুটা কষ্ট পেয়েছিলাম ঠিকই, তবে এই কাজে আপনার আস্থা বজায় রেখে আমি সন্দেহভাজনদের একটা লিস্ট তৈরি করেছি। দেখুন, লিস্টে তো মমের নামও আছে, দাদিমার নামটাও লিখে ফেলতে বাদ দিলে কেন? স্যার, ওনাকে ভালোভাবে খেয়াল করিনি, তবে মুকাদ্দাস ম্যাডামের আচার আচরণ খুবই সন্দেহজনক। নাও এটা ধরো। লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা, হঠাৎ কাউকে না জানিয়ে কোথাও চলে যাওয়া। মুস্তাফা, তোমার মাথা ঠিক আছে? মম কেন আমাদের এসএমএস পাঠাবে? আচ্ছা ফাতি স্যার, লিস্টে মেরিয়াম ম্যাডামের নামও আছে। ওনার আচরণ আরো বেশি সন্দেহজনক। ওনার ব্যাপারে আমার কাছে খুব জোরালো একটা প্রমাণ আছে ফাতি স্যার। কি প্রমাণ? সুন্নতে খতনা অনুষ্ঠানের পুরো ভিডিও ভালোভাবে দেখে কি পেয়েছি বলবো স্যার? কি পেয়েছো? মেরিয়াম ম্যাডাম উনি লুকিয়ে ওই অনুষ্ঠানে এসেছিলেন, দরজার পেছনে লুকিয়ে অনুষ্ঠানের সবাইকে দেখলেন, এরপর চলে গেলেন। এসব কি বলছো? সত্যি বলছো? একদম সত্যি বলছি ফাতি স্যার। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আচ্ছা, মেতে আগে ক্যাফেতে গিয়ে ওই ব্যাপারটা জানুক, আর তুমিও এই ব্যাপারটা দেখো, এরপর নিশ্চিত হওয়া যাবে। আপনি একদম ভাববেন না ফাতি স্যার, শুধু আমার উপর ভরসা রাখুন। আচ্ছা ঠিক এখানে আছে। কি করছো মুস্তাফা? জেনেব ম্যাডাম কিছু না, কুকুর। এ বাড়িতে কুকুরও আছে? না ম্যাডাম, আমাদের এখানে কুকুর নেই, পাশের বাসার কুকুরটা বাগানে ঢুকেছে। মুস্তাফা, কুকুরটাকে ধরে ফেলো, ধরে ভালোভাবে বেঁধে রাখো যেন পালাতে না পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। মুস্তাফা, ফেবি স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? বাইরে কে হাঁটছে? কেউ না। ওখানে আমি ছিলাম স্যার। না না, তুমি না, অন্য কেউ ছিল ওখানে। আসলে কুকুরটা ডাকছিল, ওকে থামাতে এসেছিলাম। বাবা, ও কুকুরকে শান্ত করতে এসেছিল। মুস্তাফা, হ্যাঁ স্যার। কুকুরটা বাঁধন খুলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ওকে এখনই খুঁজে আনো, আর তারপর ভালো করে বেঁধে রাখো, কেমন? চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। চলো জেনেব, আমরা যাই। চলো, পরে দেখা হবে। ফাতির সেক্রেটারি। নাও ধরো, শেফকে রেইস তোমাদের বেতন পাঠিয়েছেন। ধন্যবাদ এথেম রেইস। ধন্যবাদ চাচা। দিনের শুরুতেই টাকা পেলাম। ধন্যবাদ। একসাথেই সব টাকা খরচ করে ফেলো না, বুঝে শুনে করো। না রে, সব খরচ করবো কেন? আর আমি যেহেতু বাসা ভাড়া নেব, এখন থেকেই টাকা সঞ্চয় করতে হবে। আমার যদিও বাসা ভাড়া করার চিন্তা নেই, তারপরও আমাকেও সঞ্চয় করতে হবে। মাছ ধরা যেহেতু এখন নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞা বেশি দিনের না, কদিন পরই কাজ শুরু হবে।
ও আচ্ছা। হ্যাঁ, আপনাকে আগে থেকেই একটা কথা বলে রাখি থেমরাইস, এবছর বেশি কাজ করতে পারবো না। কেন করতে পারবে না জেবাদ সাহেব? তেমন কিছু না। হ্যাঁ, ও আসল কথাটা বলতে পারছে না এথেমরিস, কারণ সাজিবের তো এখন এখানেই। ওকে রেখে সাগরে চলে গেলে অন্য কেউ নিশ্চয়ই বিয়ে করে ফেলবে। কেউ কে বিয়ে করে ফেলবে? কারে তো সাহস? কে বিয়ে করবে বুঝতে পারছো না? কেন তুমি ওই কষার কথা ভুলে গেছো? তুমি ওকে রেখে দীর্ঘদিনের জন্য সাগরে চলে গেলে ওই ছেলে বিয়ে করবে, স্বাভাবিক। জেবাদকে আর রাগিও না। এই কামিল, এসো, জলদি ওঠো। কোথায় যাবে? কোথায় যাবো বোঝো না? ওই কসাইটাকে একটা শিক্ষা দিতে হবে, চলো। কামিল, জলদি ওর সাথে যাও, রাগের মাথায় কিছু করে বসবে। যাচ্ছি। আমিও এটাই বলছি রেস, রাগের মাথায় ও কি করতে পারে আমরা দেখেছি, জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তোমাকেও দেখেছি ওরহান সাহেব। কি? সেলিনের জন্য কি করেছিলে নিজের চোখে দেখেছি। শোনো এথেমরেস, আর লজ্জা দিও না। না, লজ্জা দেইনি, মিথ্যেও বলিনি। আমরা কি ভুলে গেছি? হ্যাঁ, তুমি কখনোই ভালো করে কথা বলতে পারো না। এই সকালবেলা আমার মেজাজটা খারাপ করে দিলে। সত্যি ব্যথায় মরে যাচ্ছি ইয়াদিগার। আমার খুব মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, মনে হয় এখনই পড়ে যাব। ও, তুমি কি মদ খেয়েছিলে? কি বলছো? আমি কেন মদ খেতে যাব ইয়াদিগার? শুধু 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আমি বুঝি না বারের এত হইচই আর শব্দের মধ্যে মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকে ইয়াদিগার। মনে হচ্ছিল ওই সাউন্ড বক্সটা কেউ আমার মাথার উপর রেখে দিয়েছে। আইফেল, তোমার যেহেতু শরীর খারাপ, সারা শরীর ব্যথা করছে, তাহলে তুমি এখানে বসে আছো কেন? এখন বাসায় যাও, বিশ্রাম নাও। ঠিক আছে, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো। যাই, আমি এলিপসুর ঘরে গিয়ে ভালোভাবে একটু বিশ্রাম নিয়ে আসি। এলিপসুর ঘরে যাবে না, তার কারণ আমি এখন ঘর পরিষ্কার করব, অনেক শব্দ হবে। না, আমার কোনো সমস্যা হবে না, দরজা বন্ধ করে ঘুমোবো, কোনো শব্দই কানে আসবে না। যাই, এলিপসুর ঘরে যাই। বললাম তো, ভ্যাকুয়াম ক্লিনারের গড়গড় শব্দে ভালো করে ঘুমোতে পারবে না। শান্তিপূর্ণ পরিবেশে ঘুমানো শরীরের জন্যও ভালো, এতে শরীর ও মন দুটোই ভালো থাকে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, গুণীজনেরা বলেন। সত্যি বলছো? হ্যাঁ, এ বিষয়ে টিভিতেও দেখেছি। তোমাকে মিথ্যে বলতে যাব কেন আমি? এখন বাসায় যাও, বাসায় গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে আরাম করে একটা ঘুম দাও, কেমন? হ্যাঁ, তাহলে আমি বরং ঘরেই চলে যাই। নিজের ঘরে ঘুমোলে ঘুমটা ভালো হবে, যদিও অসময়ে ঘুমালে কাজের দেরি হবে, তারপরও ভালো। যাও যাও, জলদি যাও, জলদি আচ্ছা, যাও। আমি আসি। ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এক্সকিউজ মি জেনেব, এসব কি? আরে এটা ক্যাপসিকাম। জেনেব, আমি এটার কথা বলছি না, যুদ্ধের ময়দানের মতো। এটা কেমন বাজার? সাধারণ সবজি বাজার। জানি, তবে আমাকে মানুষের ভিড়ে নিয়ে এসেছো কেন? আমার ক্লাস্ট্রোফোবিয়ার সমস্যা আছে, এর আগেও মানুষের ভিড়ে বাসে চড়িয়েছো। বাজারে এসেও চিৎকার শুরু করেছো, জলদি এসো, আর অনেক কিছু কিনতে হবে। আচ্ছা করো, দাঁড়াও জেনেব। হ্যাঁ বল মেতে। হ্যাঁ ফাতি, আমি ক্যাফেতে গিয়েছিলাম, খোঁজ নিয়ে এসেছি। হ্যাঁ, কি জানলি? কি বলবো, এই ইন্টারনেট ক্যাফেতে কোনো সিসি ক্যামেরা নেই। মালিকের সাথে কথা বলেছি, উনি কি বলেছি জানিস? এখানে প্রতিদিন 100 লোক আসে, কে করেছে আমি কিভাবে বলবো? এখন কি হবে জানি না। ফাতি, আমার কি মনে হয় জানিস? এই কাজটা যে করেছে সে পেশাদার কোনো স্পাই। তুই খেয়াল কর, ওই লোকটা ইস্তাম্বুলের এমন একটা জায়গায় গিয়েছে যেখানে একটা সিসি ক্যামেরা পর্যন্ত নেই। ব্যাপারটা খুবই রহস্যজনক। বুঝতে পেরেছি। শোনো, যদি পেশাদার হয় আমাদেরকে ওর চেয়ে বেশি পেশাদার হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে মেতে, পরে কথা হবে। হ্যালো মুস্তাফা, মেতে কাজটা পারেনি, বিষয়টা নাগালের বাইরে। আমাদের এ ব্যাপারে আরো পেশাদার কারো সাহায্য লাগবে। আচ্ছা, আমি দেখছি ফাতি স্যার। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। জেনেব, কোথায় ছিলে? খুঁজে পাচ্ছিলাম না। 1 মিনিট থামো। এটার দাম কত? 5 লিরা। 5 লিরা? হ্যাঁ। আরে একাটি পুদিনা 5 লিরা হয় কি করে? হ্যাঁ, 1 কেজি আলুর দাম 8 লিরা। আচ্ছা, আলুর দাম একটু বেশি হতে পারে, তাই বলে? আচ্ছা ঠিক আছে আন্টি, ওখান থেকে 5-6 আটি দিয়ে দিন, একটা ব্যাগে ভরে দিয়ে দিন। না না, লাগবে না, দিতে হবে না, নেব না, অন্য দোকানে দেখে আসি। এখান থেকে নিলে কি সমস্যা? আরে ফাতি, এসব বাজারে এক দোকান দেখেই জিনিস কেনা যায় না, দামের অনেক তফাৎ থাকে, কয়েক দোকান দেখে বোঝা যায়। আসি আন্টি। এই দামে নিলে কি সমস্যা হতো বুঝলাম না। আমাকে দেখি। আসুন নিয়ে যান। জেনেব দাঁড়াও, মনে হচ্ছে ফরমালিন মেশানো। এসব কি বলছেন? একদম তাজা, ফরমালিন দিয়ে বিক্রি করি না। এর মানে এটা অর্গানিক? নিশ্চয়ই, এটা আমার নিজের বাগান থেকে তুলে আনা। কিন্তু চাচা, এটার সাইজটা একবার দেখুন, দেখতে অনেকটা আপেলের মতো হয়ে গেছে। আপনি বলুন, এত বড় হয়? আসলে এটার জাতটাই এমন। আচ্ছা রাখুন, আপনাকে ধন্যবাদ, আসি। আসলে মেয়েদের স্বভাবই এমন, কিছু মনে করবেন না। জেনেব দাঁড়াও।
আচ্ছা জেনেব, 1 ঘন্টা ধরে হাঁটছো, এখনো কিছু কেননি কেন? তাড়াহুড়োর কি আছে, দেখে শুনে কিনতে হবে। আশ্চর্য, 1 ঘন্টা ধরে হেঁটে এখনো বুঝতে পারোনি? আচ্ছা, আমাকে কিভাবে পছন্দ করেছিলে? পছন্দ করে কে বললো? তুমি অস্বীকার করছো? কেন স্বীকার করবো? আমি তোমাকে অনেক পছন্দ করি, সত্যি। আচ্ছা এবার চলো বাড়িতে চলে যাই, কোনো একটা সুপার শপ থেকে তোমার সব জিনিস কিনে দেবো, কথা সম্ভব দিচ্ছি। না ফাতে, আমি তোমাকে বাজার সম্পর্কে এসব বোঝানোর জন্যই নিয়ে এসেছি। কিন্তু তুমি তো সব দোকানেই অভিযোগ করো, কোনো কিছুই পছন্দ করো না। ফাতে শোনো, এসব বাজারে কেনাকাটা করার এটাই নিয়ম। কয়টা দোকানে ঘুরে ঘুরে কোনটা ভালো দেখবে, বুঝবে, দামের তুলনা করবে, কিন্তু বিক্রেতাদের কোনো কথা বিশ্বাস করবে না। তুমি এসব কি বলছো? বাজার করতে এসেছো না বাজার পরিদর্শনে এসেছো? জেনেব, কেনা শেষ করে চলো বাড়িতে চলে যাই প্লিজ। আরে একটু দাঁড়াও তো, ওই লেবুগুলো খুব সুন্দর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জেনেব একা যেও না। এলিপসো, আমার মোবাইলটা দেখেছো? টেবিলের উপরেই ছিল। কোন টেবিলের উপর? হ্যাঁ দাও। মামা, আপনি কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে। মানে কি মামা? জরুরি কাজ তো এখানে। ওটা হলো তোমার কাজ, আর আমার কাজটা হলো বাইরে। মানছি, তবে এই কাজটা আমি একা করতে পারবো না। এলিপসু, এমন করো না, কাল রাতে তো আমাদের এমনটাই কথা হয়েছিল। ঠিক আছে, বলেছি, প্ল্যানও করেছি, কিন্তু আপনি চলে যাবেন এটা বলেননি। প্লিজ মামা, যাবেন না। শোনো, ওই মহিলা বাড়িতে থাকা অবস্থায় আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ, কিন্তু কেন? কে ওই মহিলা? শুধু বলেছেন আপনার গোপন শত্রু, এছাড়া কিছু বলেননি। তোমার জন্য আপাতত এতটুকুই যথেষ্ট। এটা একদম ঠিক না। সত্যি যদি আমার কাছে সাহায্য চান, আমাকে সব বলতে হবে। এলিপসু, শোনো, তুমি আমাকে সাহায্য করবে নাকি করবে না, শুধু সেটা বলো। কিন্তু মামা। মামা মামা করছো কেন? তুমি আমার পাশে থাকবে কি থাকবে না, শুধু এটা বলো। ঠিক আছে, আমি থাকবো, তবে আসছি। তুমি কেমন আছো ভাবি? আমি ভালো আছি ইয়াদিকার। তুমি এটা কি করলে এলিপসু? দেখো, তোমার সাথে কথা বলতে বলতে ওই মহিলা চলেই এসেছে, দেখেছো? যাও, তোমার ঘরে যাও। কেউ যেন না বোঝে আমি ঘরে আছি। ঠিক আছে। এসো, ভেতরে এসো। এসো। অনেক ধন্যবাদ। উফ, আমি ঘরের মধ্যে আটকা পড়ে গেলাম। চলো, ওপরে চলো তুমি। এসো। তুমি এসেছো শেফকেত? চলে এসেছি ম্যারিয়াম। আমার মেয়েটা কেমন আছে? ও তো আজকে অনেক খুশি, লাথিও দিয়েছে অনেকবার, রাতে ভালো করে ঘুমোতেও পারিনি। আমার মেয়ে ঠিক আমার মতোই সাহসী হবে। বাবার মতো সাহসী হোক, তেজি যেন না হয়। আর মায়ের মতোই যেন সুন্দরী হয়। ভাবি, ঘরটা আগের মতোই আছে ইয়াদিকার। কিছু জিনিস পরিবর্তন হয়েছে, আর কিছু জিনিস আগের মতোই আছে। এই তো, চলো ওপরে গিয়ে বসি। এসো। অনেক বছর পর। বহু বছর। বসো, ব্যাগটা রেখে আরাম করে বসো। ভাবি, তুমি একটু বসো, আমি 1 কাপ চা নিয়ে এখনই আসছি। চায়ের প্রয়োজন নেই, বসো। আমাকে আসতে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইয়াদিকার। আমারও তোমার সাথে কিছু জরুরি কথা আছে, তাই এখন তুমি উঠবে না।
অনেকদিন পর বাজারে এসে ভালো লাগছে ফাতি, নিজেকে আর 10টা সাধারণ মানুষের মতো লাগছে। কিন্তু আমার একটু ভালো লাগছে না, সারা শরীর ব্যথা করছে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। বাচ্চাদের মতো আচরণ করছি মানে কি? আমাদের পরিবারের মহিলারা বাজারে আসে, আমি কখনো আসিনি, অভ্যেস নেই। মুকাদ্দেস আন্টি বাজারে? মম না, দাদিমা অনেকবার এসেছে, সাথে সেলিনও এসেছে। আমিও তাই ভাবছিলাম। আমার ভালো লাগে না জেনেব, আমি কোলাহল পছন্দ করি না। তাছাড়া প্রতিটা ফ্যামিলিতে এমন একজন থাকে যারা বাজার পছন্দ করে না, আমি ওদেরই একজন। আচ্ছা থামো এবার। ফাতি দেখো না, কি খবর? কি করছো তুমি? সানগ্লাস নিয়ে খেলা করছো? এটা আমাকে দেবে? মাশাআল্লাহ। কি নাম? ইব্রাহিম আরান। একবার ওকে দেখো, দেখো কি নাম ওর? মেতে। মেতে? আরে এটা তো আমার বেস্ট ফ্রেন্ডের নামে নাম, বিশাল আকৃতির। মাশাআল্লাহ। আচ্ছা শুনুন, একটা প্রশ্ন করি, মিষ্টি কুমড়ো আপনারা কত টাকা দিয়ে কিনেছেন? 3 লিরা। ঠিক বলেছো, 3 লিরাই কিনেছি। 3 লিরা? কিন্তু ফাতে আমি ধন্যবাদ, একটু দাঁড়াও আমি আসছি। যেও না, দরকার নেই, 10 লিরা এটা নিয়ে নেই জেনেব। জেনেব কথা শোনো, খুব মজা পেয়েছে। আবার আসবে। বলো কি হয়েছে? মনে হচ্ছে খুব জরুরি কথা বলতে এসেছো। শোনো শোনো, ওর কথা শোনো, মনে হচ্ছে কিছুই জানে না, না বোঝার ভান করছো। বিবেকে বাঁধেনি আমার বন্ধুকে এভাবে কষ্ট দিতে? লজ্জা লাগেনি? আমি বুঝলাম না তোমরা আসলে কোন ব্যাপারে কথা বলছো। তাহলে শোনো, বুঝিয়ে দিচ্ছি। তোমার সুঠাম দেহ আর সুন্দর মাসেল আছে বলেই এত অহংকার দেখাচ্ছ, তাই না? এই যে মাসেল দেখো, আমারও আছে, কিন্তু আমার হৃদয় তোমার চেয়ে অনেক বড়, বুঝতে পেরেছো? কারণ আমার হৃদয়ে সাজিবেতের নাম লেখা আছে। কিসের মাসেল আর সাজিবেতকে? এসব কথা আমাকে বলছো কেন? ভালোবাসার কথা বলছি, ভালোবাসায় পূর্ণ হয় হৃদয়ের কথা বলছি। যদি সাজিবেতের পথ থেকে সরে না দাঁড়াও, সত্যি তোমার জীবন আমি একদম জাহান্নাম বানিয়ে ছাড়বো। আমি সাজিবেত নামে কাউকে চিনি না, সত্যি। সবাই জানে তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ, অথচ তুমি এই নামে কাউকে চেনো না, এর মানে কি? আমি বিয়ে করতে যাচ্ছি? না আমি, হ্যাঁ ওকে শুধুমাত্র আমি বিয়ে করব। শোনো ভাই, আমি এখন কাউকেই বিয়ে করছি না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তোমরা এর আগেও একদিন এখানে এসে না, চুপ চুপ। হ্যাঁ, তুমি আমার কথা শুনে এখন ভয় পেয়েছো বলে এমন অভিনয় করছো ওকে চেনোই না। সাজিবেত নামই কখনো শুনোনি, তাই না? তোমাকে ভয় পেয়েছি? কেন? হাস্যকর লাগছে। আমার বন্ধু যখন রেগে যায় তখন হিংস্র বাঘের মতো হয়ে যায়। ওর ভয়ঙ্কর চেহারা দেখে যে কোনো মানুষ দৌড়ে পালায়। সময় হলে দেখবে। হ্যাঁ হ্যাঁ দেখো। শোনো ভাই, তোমাদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমাকে বিরক্ত করো না, আমার অনেক কাজ পড়ে আছে। আর তাছাড়া আমি এখন বিয়েও করবো না। তুমি তোমার ওই সাজিবেতকে নিয়ে সুখে থাকো, বুঝেছো? শোনো দাঁড়াও, আচ্ছা বলো, তুমি তাহলে সত্যি কি সাজিবেতকে বিয়ে করবে না? আরে বললাম তো চিনি না, নামও জানি না, আর কতবার বলবো? হ্যাঁ জলদি যাও এখান থেকে, আমার কাজ আছে। আল্লাহ, সাজিবেত শুধু আমার হবে। হাই ফাইভ। তাই সেদিন আমি বাধ্য হয়ে চলে গিয়েছিলাম, এছাড়া উপায়ও ছিল না। ওইভাবে এত বছর ধরে তুমি এই কথাগুলো বলনি কেন? আমরা না জেনে বুঝেই তোমাকে এতগুলো বছর শুধু ঘৃণাই করে এসেছি। এখন বিশ্বাস করেছো? ওই অবশ্যই আমি বিশ্বাস করেছি। শোনো, আর তুমি হলে আমার একমাত্র ভাবি, আমার পরিবারের একজন। এসো কাছে, তোমাকে জড়িয়ে ধরি। কতদিন পর। খুব মিস করেছি তোমাকে ইয়াদিগার। ভাবি, সবাইকে খুব মিস করেছি ইয়াদিগার। এই ঘরকে, জেইনেবকে, তোমাকে। দিনগুলো খুব সুন্দর ছিল। আমাদের সম্পর্কটা কত মধুর ছিল, তোমার মনে আছে? কেউ বিশ্বাসই করতো না যে ননদ ভাবির সম্পর্ক এমন। ওই দিনগুলো কি ভোলা যায়? এখন তাহলে কি হবে ভাবি? শোনো ইয়াদিগার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শেফকেতকে আমি কথা দিয়েছি, জেইনেব এ ব্যাপারে কিছুই জানবে না। শোনো জেনেব, আমি খুব ক্লান্ত, চলো বাড়ি চলে যাই। এবার থামো তো, আমার সারা শরীর ব্যথা করছে। উফ। শেফকেত চলে এসেছে? পপি,
জেনেব মানে জেনেব? দেখি তো, আমার কাছে চাবি আছে। শোনো ইয়াদিকার, জেনেব যেন আমাকে না দেখে কোনোভাবেই না। ভয় নেই, তুমি ওই ঘরে যাও ভাবি, জলদি যাও, জলদি যাও, যাও। শেফকেত, ম্যাডাম। ওফো, এই চিঠি আমি কিভাবে পাবো? চিঠিও বের করতে বলছেন, আবার ঘর থেকেও বের হতে নিষেধ করছেন। কি করি? ফুপি, জেনেব, ফুপি। এলিপসো, এটা ধরো, এটাও নাও। এখানে কেউ আসেনি, জিজ্ঞেস করলে বলবে তুমি কাউকে দেখোনি। ঠিক আছে মা, আমি আসছি। দরজা খুলো না। আমি পেয়ে গেছি। এই তুমি এখানে কি করছো? এই ঘরে এসেছো কেন? তুমি আসলে কি করতে চাইছো শেফকেত? আসছি, এখনই খুলছি। ওই, ওরা তো চলে এসেছে। ওই ফুপি, কলিং বেল দিচ্ছিলাম, শুনতে পাওনি? ওই তোমরা হঠাৎ এখানে এলে যে? হ্যাঁ, আপনি এখন ব্যস্ত তাই না ফুপি? চলো জেনেব, বাড়ি চলে যাই। ফাতি, পাগলামি করো না। ফুপি, তুমি কি আমাদের তাড়িয়ে দিচ্ছ? তোমরা এসব কি বলছো? মানে তোমাদের কি দিয়ে আপ্যায়ন করব তাই নিয়ে ভাবছিলাম। ঘরে কোনো বাজার নেই, তাই সবজি কেনার জন্য একটু পর বাজারে যেতে হবে। বাজারে যাওয়া লাগবে না ফুপি, গাড়িতে পুরো বাজার তুলে এনেছি। যা যা লাগবে নিয়ে নিতে পারেন। থামো ফাতি, অনেক হয়েছে। সত্যি আমার পিঠ ব্যথা করছে। ভালো হয়ে যাবে, খুব শীঘ্রই ভালো হবে। কি পিঠ ব্যথা? ভয় নেই, ব্যথা ভালো হয়ে যাবে। ব্যথা নিয়ে এসেছো কেন জেনেব? আজ রাতে আমি রান্না করব, তোমার কাছে একটা রেসিপি জানতে এসেছি, কিন্তু তোমার আচরণ অদ্ভুত লাগছে। কি হয়েছে? না, আমি তো একদম স্বাভাবিক আছি জেনেব, কিছুই হয়নি। তুমি কি রেসিপি জানতে চাও বলো, আমি এখনই তোমাকে বলে দিচ্ছি। সবজি দিয়ে ফ্রাইড রাইস, আরো কি কি যেন বানাবে। আপনি যত দ্রুত সম্ভব রেসিপিগুলো বলে দিন, আমি বাড়ি চলে যাই। খুব ক্লান্ত লাগছে। কোনো ধৈর্য নেই, রান্নার পর ঠিকই আঙ্গুল চেটে খেতে চাই। হ্যাঁ, এখানেই বসো তুমি, আমি রেসিপি বলছি। কষ্ট করে উপরে যেতে হবে না, যেতে হবে না। বললাম বাড়ি চলে যাই। জেনেব, উপরে এসো জেনেব। আমি তোমাকে রেসিপি বলছি, লিখে নিয়ে চলে যাও। আমি সোফায় বসে লিখছি। বসতে হবে না জেনেব, বসো না। আরে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবো? আরে বেশি সময় লাগবে না, বসো না। উফ, আমিও ক্লান্ত। আরে আমার ব্যাগে তো কলমই নেই। তুমি শুনে নাও, আমি বলছি। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে মোবাইলে রেকর্ড করে নেই। হ্যাঁ, এবার শুরু করো ফুপি। শোনো জেনেব, প্রথমে তুমি প্যানের মধ্যে চালগুলো দিয়ে ভাজবে, অনেকক্ষণ ধরে ভাজবে। এরপর এর মধ্যে সবজি দেবে। প্রথমে এর মধ্যে মাছ দেবে না, প্রথমে সবজি দেবে। এরপর চালের মধ্যে চীনাবাদাম, আঙ্গুর মিশিয়ে লেবুর রস দেবে। এরপর সব সেদ্ধ হয়ে এলে চাল আর লেবু। হ্যাঁ। কবে থেকে আমরা ফ্রাইড রাইসের সাথে লেবু মিশিয়েছি ফুপি? সব একসাথে মেশাবো? জেনেব, সবকিছু তো একসাথেই খাওয়া হবে নাকি, তাই সমস্যা নেই। সব একসাথে খাওয়া হবে। নিশ্চিত তোমার কিছু একটা হয়েছে। আগে আমাকে বলো, আমার কাছে কি লুকোচ্ছ তুমি? এলিপসুর কিছু হয়েছে? ওরহানের নাকি বাবার কিছু হয়েছে? জেনেব, আমি তোমার কাছ থেকে কি লুকোতে পারি? এখন এমন অভিনয় করছো যেন কিছুই জানো না। এখানে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছো, তাই না? আরে তোমার কথা শুনতে যাবো কেন? তা না হলে তুমি এখানে লুকিয়ে আছো কেন? ঘুমোচ্ছিলাম। ও তাই? জেনেব, আমি তোমার কাছে কেন কিছু লুকোবো? অনেকদিন পর এলে তাই এলোমেলো হয়ে গেছি। শুনুন ফুপি, ওর কথায় পাত্তা দেবেন না। সবকিছুতে সন্দেহ করা ওর এখন অভ্যেস হয়ে গেছে। বাজারের বিক্রেতারাও আজ বিরক্ত হয়েছে। তুমি কি এজন্য আমার উপর রেগে আছো ফাতি? আরে না, আমি এখন রাগের মুডে নেই, তবে আরাম হচ্ছে না। আমি বরং ওরহানের ঘরে গিয়ে বিশ্রাম নেই। না না, ওর ঘরে না, ওর ঘরে যাওয়া যাবে না। এ ঘরে যাওয়া যাবে না। আমি ওর ঘরে একটু ঘুমাবো। আপনার রেসিপি দেওয়া শেষ হলেই সরুন। এ ঘরে না ফুপি, সরুন তো। আরে তওবা বিসমিল্লাহ। মেরিয়াম ম্যাডাম, আপনারা এখানে কি করছেন? আরে বাবা, আপনিও তাহলে। জেনেব বাইরে। এই জন্যই আমরা এখানে। আরে ফুপি, চার্জ শেষ হয়ে গেছে। ওর চার্জার দিয়ে চার্জ দিয়ে। তুমি এ ঘরে যেও না, এ ঘরে কোনো চার্জার নেই। তাহলে এখন কি করবেন? যাও, চলে যাও। শোনো ফাতি, জেনেবকে নিয়ে তুমি এখনই এখান থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। না না, যাবে না। জেনেব, ব্যথা, সারা শরীরে ব্যথা। খুব ব্যথা করছে আমার। চলো বাড়ি চলে যাই, এখানে ঘুমাতে পারছি না। একটু দাঁড়াও, মোবাইলে কিছুক্ষণ চার্জ দিই। না না, লাগবে না, এখনই যেতে হবে। ব্যথা বেড়ে যাচ্ছে, দ্রুত ডক্টরকে ফোন দিতে হবে। মুহূর্তেই তোমার কি হয়ে গেল ফাতি? আচ্ছা, আগে বাড়ি চলো। চার্জ বাড়ি দিয়ে দেবো। চলো, যাও, চলো তো, যাও, চার্জ বাড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে। এসো। প্রতীকটা সামলাতে। আচ্ছা, যাচ্ছি।